আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছো? জি, আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। এত রাত হয়ে গিয়েছে, এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাইরে আসছিলাম। অনেক রাত হয়ে গেছে। তেমন দোকানপাট খোলা নেই। দু একটা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখিয়ে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতলা হয়ে গিয়েছিলেন, তখন কি আমি কিছুই বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা। 103 থেকে 104 ডিগ্রি কখনোই স্বাভাবিক না। তার থেকে বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কেন? কোন বিবেকে? এই তো ম্যাচুরিটি। আমি কখন বললাম আমি ম্যাচিওর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করে যেতাম। মানে কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বোনের মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ। বন্যা ফিসফিস করে বলল। আপু আসছে, বাই। বন্যা কল কেটে দিয়েছে। তানভীর থম মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদে আবিরের কল আসছে। রিসিভ করতেই আবির বলল, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বোনের সাথে কথা বলছিলাম, আর তোমার কাজ শেষ করে কথা বলছে। আমি তো তোমার মতো না আছে সব কাজ ফেলে বউয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। দূর, বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটা আমারই। আবির ঠাট্টার স্বরে শুধালো, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বসছে, সবকিছুই ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছে। 2 মিনিটের আলাপ, সেখানে তুমি আমার কল তো রিসিভ করলেই না, ওটা আমি ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি? বাহ ভাই বাহ। আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝলি? আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমিও বাগড়া দিয়েছ। একদম না। আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি, আর একটা কলও দেয়নি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরে তুই কল দিয়ে যাচ্ছিলি। হয়েছে হয়েছে, আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনের আগাছা আমি। বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছে। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছে, রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডা জড়াচ্ছে। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনও আমি ভিলেন পদে আছে। আরে আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তানভীরের সভাপতি নির্বাচনের 1 বছর কেটে গেছে। 3 বছরের কমিটি এই 1 বছরেই তছনছ হয়ে গেছে। কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ জোট ভেঙেছে আরো 3-4 মাস আগে। সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আর সাংগঠনিক সম্পাদকদের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতাসহ এমপি মন্ত্রীরাও সমস্যা সমাধান করতে পারছে না। মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীতিবিরোধী কর্মকাণ্ড সহ্যও করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার সুদূর চিন্তাভাবনা। বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয় স্বজন বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে, সেখানে বন্যা তার বোনের থেকেও বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতে মাশাআল্লাহ। তাই স্বাভাবিকভাবে বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দুমাত্র যোগ্যতাও নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি, সেখানে তানভীরদের বাসায় স্বয়ং আলী আহমদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনো অনেকে ওনাকে নেতা হিসেবেই চিনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল, তবে পুরোপুরি জড়ানোর আগে কলেজের এক স্যার আবিরকে বুঝে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগ করেন। আবু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি, কিন্তু তানভীর আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল, তখন 2-3 নেতা আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকে তানভীরের ভেতর জেদ কাজ করে, আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল, আর তানভীর এতটাই জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরকে বেশ কিছু শর্ত দিয়ে আবির রাজি হয়েছিল।
কয়েক বছরে তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না, তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই, অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সেই অমার্জিত রাজনীতি আর করবে না, যেখানে এক কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেয়। আবিরও নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমি তাকে ওটা সাপোর্ট করেছি। আর এখন সে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাপোর্ট করব, কারণ আমি আমার ভাইকে কারো প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য বিষয় নিয়ে কমিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার প্রভাব যে আমার ভাইয়ের উপর পড়বে না তার কি গ্যারান্টি আছে? আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের উপর অ্যাটাক করবে না তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বুঝাতেও ব্যর্থ হয়েছেন। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলাভিত্তিক নতুন করে কমিটি গঠন করে ফেলা, কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে। সেসব ভেবেই সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেদিন সবকিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে, না হয় অফিসিয়াল কমিটি বাতিল করা হবে। তানভীরের সেসবে চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করে অফিসের কাজসহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রাখছে। দুপুর থেকে রাকিবের ফোনে রিয়া জান্নাত এক নাগাড়ে কল দিয়েই চলেছে। বাধ্য হয়ে 4টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আজ সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলোই রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞাসা করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি, সেই খুশি তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্যান্বিত হয়েছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি এটা রাকিব জানে না, অথচ রিয়া জান্নাত জানে, এটা ভেবেই হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতে রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করে ফেলেছিস, কাল বাপকেও রাজি করে ফেলবি, পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলেই যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 7 বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি, 5 মাসে সে বন্ধুত্ব কি ভাঙবে? আমার শ্বশুর আজ এটা কে বলেছে তোকে? জান্নাত আর রিয়া বলল তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মানে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলে রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বলার উপায় আছে? একদিন রিকোয়েস্ট করেই চিন্তায় আছি। রাগে 6 মাসের হুমকি তো দিতই, ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস। কবে না সব বলে বিয়ের আলোচনা শুরু করে দেন। দেখা যাবে কাল সকালে মেয়ের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাত কি বলছিস তাহলে? জান্নাতের সাথে মজা করছি। সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টুমি করেছি। পুরোটা দুষ্টুমি ছিল, এমন নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছেন, আবার নিজে চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না, তবে সন্দেহ করছি। এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো, চাচ্চুর সাথে কিংবা 15 দিনে 2-3 মিনিটের জন্য কথা হতো, অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচ্চুর সাথে কথা হচ্ছে। রেগুলার দুবেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত, এমনিতেই খোঁজ নেন কী করছি, খাচ্ছি কিনা ঠিকঠাক মতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কিনা, আরও অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো সেসব এখন চাচ্চু বলেন। ওনার এমন আসলে মাঝে মাঝে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি, ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেজন্য 2বার ফোন করে অ্যালার্ট করে দেন। ভালোই তো, উনি রাজি থাকলে তোর টেনশনই করতে হবে না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই, ওনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হতেও পারে 6 মাসের হুমকির জন্য এখন কিছু একটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি
ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করব না। বাসরাতে পরের দিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়া আর জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়ে ফেলবো সব? সোজা আমাদের বাসায় নিয়ে আসবে। আমার বউয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়েক্ট করিস, আমার ভয়ই হয় যেদিন বাসায় মেঘের কথা বলবি সেদিন ঠিক কি হবে। কি আর হবে, আব্বুরা উল্টাপাল্টা করে মেঘের হাত ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাই রে, কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেই সব পরে দেখা যাবে, এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতরে খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভেতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার। ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পিছনে ছিল আরিফ। গেটের ভিতর পা রাখতে বল এসে ঠাস করে ঠোঁটের উপর লেগেছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল, মাথাটা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে, ব্যথা সহ্য করতে না পেরে এখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফকে দুবার ডেকেছেও, কিন্তু মালিয়া খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতে মেঘ দ্রুত ছুটে এসেছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁতে আর মাড়িতে চাপ খাওয়ায় রক্ত বেরোচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপর লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে, শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছেকৃত ব্যথা দিল, মিম আজ ইচ্ছে করেই কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ায় আবারও খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরো বেশ সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞাসা করলে আরিফ বলে দিবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কি হাল করবে সেই ভেবেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে তানভীর রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করছে আর মালিয়া খান ওদের জন্য নাস্তা রেডি করছেন। মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যি দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলাটাও সে সময়ই লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানি তুমি ইচ্ছা করেই এমনটা করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের সবটাই শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলে, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদম না, আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি সরি যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগে আগে বেরিয়েছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথাও বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে। ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল। আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলেই বকা খেতে হবে। 3 বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, ছেলেটাকে? কার? বয়ফ্রেন্ড আমার। রাগাবি না আমায়। ছেলেটাকে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার্ড কার? মায়ার বিয়ে শুক্রবারে, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো,
অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কত কত গিফট পাবো। আহ, কোথায় পালাবি? মেঘ ফিসফিস করে বলল, সবগুলো নিয়ে পালাই যাব। আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। কাবাটায় বিয়ে শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকে। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করলো। জিনিসপত্র না নিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি? হুম, বলছিলাম না, থাক। কি হয়েছে? বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীত কণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে, না করে দিব। না করতে হবে না, যাস, সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা বন্যা মানে বন্যা, আমি, মিম আর পাখি। তানভীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকে দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? হুম। আচ্ছা, যেখানে যাবেন সাবধানে যাবেন। জি অবশ্যই। আল্লাহ হাফেজ। শুক্রবার মিম মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন যেন লাগে। পাখির বিয়েতেও তানভীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার এতদিন পর তিন ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন। তিন ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনার মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম যাওয়া পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করতে বসেছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছেন, মেঘ আর মিম বসে বসে শুনছে। তানভীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানভীর নিচে আসছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমদ খান মন খুলে কথা বলছেন। মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুঙ্কার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনে কোনো কিছু করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে তো কিছু শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলেও নিজের কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রামে ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সবকিছু গুছিয়ে রেখে গেছে, এমনকি ওইখানে থেকেও প্রতিনিয়ত এখানের খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিচ্ছ। আবিরের কথায় এখনো নামমাত্র পড়াশোনা করছো, হুট করে রাজনীতির ভূত মাথায় চাপছে, এখন আবার বলছো রাজনীতি করবে না। তুমি আসলে কি চাও, কি করবা জীবনে? এমন করলে কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে দিয়ে দিবে না। তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই, শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো, কাল থেকে আমাদের অফিসে যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে, সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির তানভীর কারোরই নেই। মেঘ কপট রাগী স্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নেবে। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের উপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যার ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে দিবে না, তাহলে আর কোনোদিন ওনাকে রাজি করানো সম্ভব হবে না। তাই আগে থেকেই ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরিই করবে। ভাইয়াকে কেউ কিছু বলবা না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরিই করবে। তানভীর বিস্ময়ের চোখে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক ফুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা আমার থেকেও বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছে, তার থেকে 1000 গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে তো তোর শান্তি লাগে না।
মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, তোমার তো চিন্তা নেই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে, ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিভেদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকেই আমাদের সন্তান। কেউ কারোর থেকে আদরের কম না, সবাই সমান। বাকবিতণ্ডতা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে এসে ঘুমাচ্ছে দেখে চলে গেছে। আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতে মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে সে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমিয়েছিলেন? হুম। বাজে স্বপ্ন দেখেছেন? হুম। ভয় পাইছেন? আবির ভ্রুকুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।